সমুদ্র এক রহস্যময় অন্ধকার জগৎ, আর যত গভীরে নামবেন তত অদ্ভুত হয়ে ওঠে সবকিছু। মহাসাগরের মাত্র ৫% এখনো পর্যন্ত আমরা আবিষ্কার করতে পেরেছি, বাকি অংশ যেন এক শীতল অজানা শূন্যতা। আর এবার সেই অজানা গভীরে হয়েছে এমন এক আবিষ্কার যা প্রাণবিজ্ঞানকে চিরতরে বদলে দিতে পারে। সমুদ্রের ৫০০ মিটার গভীরে যেখানে কোনো আলোর অস্তিত্ব নেই, সেখানেই এক রহস্যময় পাথরের গঠন থেকে নির্গত হচ্ছে অক্সিজেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সেখানে নেই কোনো সূর্যের আলো, নেই কোনো চেনা ধরনের প্রাণী, তবুও সেই পাথর থেকে বেরোচ্ছে জীবনদায়ী গ্যাস, যাকে বিজ্ঞানীরা নাম দিয়েছেন ডার্ক অক্সিজেন। এই অক্সিজেন কোনো আলোর উপস্থিতি ছাড়াই উৎপন্ন হচ্ছে, যা জীববিজ্ঞানের প্রচলিত নিয়মকেই বদলে দিতে পারে। এটা কি এমন এক জৈব রাসায়নিক প্রক্রিয়া যা পৃথিবীর বাইরে, এমনকি মহাকাশেও অক্সিজেন উৎপাদনের সম্ভাবনা দেখায়, নাকি এটা গভীর সামুদ্রিক প্রাণীদের বেঁচে থাকার এক গোপন অস্ত্র? সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই বিস্ময়কর আবিষ্কারটি ঘটেছে একেবারে দুর্ঘটনাবশত। আর এই পাথর যা দেখতে যেন মৃত, অথচ তার ভেতর থেকে জন্ম নিচ্ছে প্রাণের সম্ভাবনা, তাকেই ঘিরে গড়ে উঠেছে আজকের সবচেয়ে রহস্যময় বৈজ্ঞানিক আলোচনা। ৪৪০ কোটি বছর পর এমন এক বিস্ময়কর আবিষ্কার আমাদের চোখের সামনে এলো, যা হয়তো বদলে দেবে প্রাণ ও পরিবেশ সম্পর্কে আমাদের সব ধারণা। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। ২০১৩ সালে স্কটল্যান্ডের মেরিন সায়েন্স গবেষক অ্যান্ড্রু সুইটম্যান একটি অদ্ভুত জিনিস লক্ষ্য করলেন প্রশান্ত মহাসাগরের তলদেশে। তিনি গবেষণা করছিলেন ক্লারিয়ন ক্লিপারটন জোন নামে একটি বিশাল সামুদ্রিক এলাকা নিয়ে, যা হাওয়াই ও মেক্সিকোর মাঝে অবস্থিত, এবং যে অঞ্চলটি ভারতের প্রায় ১.৮ গুণ এবং বাংলাদেশের প্রায় ৪০ গুণ বড়। এই অঞ্চলের সামুদ্রিক বাস্তুতন্ত্র বিশ্লেষণ করতে তার দল সমুদ্রতলে নামিয়ে দেয় এক বিশেষ ধরনের যন্ত্র, সি ফ্লোর ল্যান্ডার, যা প্রায় ২২ সেন্টিমিটার চওড়া সিলিন্ডার ব্যবহার করে সাগরের নির্দিষ্ট অংশ ঘিরে ফেলে এবং দিনের পর দিন সেখানে অক্সিজেনের পরিমাপ করে। সাধারণত এমন গভীর স্থানে জীবাণুগুলি শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন ব্যবহার করে, ফলে সময়ের সাথে সাথে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ার কথা। কিন্তু এই জায়গায় যা ঘটে তা ছিল সম্পূর্ণ উল্টো। এই যন্ত্রগুলি দেখতে পেল এই জায়গায় অক্সিজেনের মাত্রা কমছে না, বরং বাড়ছে। অর্থাৎ সেখানে এমন কিছু ছিল যা আলো ছাড়াই অক্সিজেন তৈরি করছে। যে ঘটনা বিজ্ঞানী সুইটম্যানের চোখে সম্পূর্ণ নতুন এক ঘটনা ছিল, এবং সেখান থেকেই জন্ম নেয় ডার্ক অক্সিজেনের ধারণা। এই বিস্ময়কর ঘটনাটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ পায় কয়েকদিন আগে। তবে প্রশ্ন ওঠে, আসলে কি ঘটছে এখানে? এটা কি সম্ভব? আর একে ডার্ক অক্সিজেন বলার পেছনে কারণটা কি ছিল? এই প্রশ্নগুলির উত্তর খুঁজতে হলে আমাদের আগে বুঝতে হবে সাধারণত গভীর সামুদ্রিক জগতে অক্সিজেন কিভাবে কাজ করে, এবং তারপরই জানা যাবে গবেষকদের মূল ব্যাখ্যা। পৃথিবীর প্রায় সব অক্সিজেনই তৈরি হয় ফটোসিনথেসিস প্রক্রিয়ার মাধ্যমে। গাছপালা, শৈবাল আর নির্দিষ্ট কিছু ব্যাকটেরিয়া সূর্যালোক ব্যবহার করে জল ও কার্বন ডাই অক্সাইড থেকে নির্গত করে গ্লুকোজ, আর তার বাই প্রোডাক্ট হলো অক্সিজেন। স্থলভাগে তৈরি হওয়া এই অক্সিজেন বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে বাতাসের গতিবিধির মাধ্যমে। কিন্তু সেই বাতাস থেকে সমুদ্রের গভীর অংশে অক্সিজেন ঠিক কিভাবে যায় তা একটু জটিল প্রক্রিয়া। যদিও সমুদ্রপৃষ্ঠে বাতাসের অক্সিজেন সরাসরি জলে মিশে যেতে পারে, বিশেষ করে যখন সমুদ্রে হালকা ঝড় বা ঢেউ থাকে। তবে সমুদ্রপৃষ্ঠের জলেও থাকে কিছু ফটোসিনথেটিক প্রাণী, যেমন ফাইটোপ্ল্যাঙ্কটন, যারা নিজেরাও অক্সিজেন তৈরি করে। গবেষণা বলছে এই ক্ষুদ্র প্ল্যাঙ্কটন পৃথিবীর মোট অক্সিজেনের প্রায় ৫০% উৎপাদন করে। কিন্তু সমস্যা হলো, সূর্যের আলো সাধারণত ২০০ থেকে সর্বোচ্চ ১০০০ মিটার পর্যন্ত জলের মধ্যে ঢুকতে পারে। এর নিচে আর ফটোসিনথেসিস সম্ভব না। তাহলে ৫০০০ মিটার গভীরে অক্সিজেন কোথা থেকে আসে? এখানে কাজ করে এক চমৎকার প্রাকৃতিক চক্র, থার্মোহেলাইন সার্কুলেশন বা তাপ লবণ ঘূর্ণি সঞ্চালন। ঠান্ডা জল গরম জলের চেয়ে বেশি ঘন হয় এবং এতে বেশি গ্যাস দ্রবীভূত হতে পারে। তাই মেরু অঞ্চলের ঠান্ডা জল প্রচুর পরিমাণ অক্সিজেন ধারণ করে নিচে নেমে যায় এবং ধীরে ধীরে পৃথিবীর মহাসাগরের তলদেশে ছড়িয়ে পড়ে। যে প্রবাহ প্রক্রিয়া ধীর, প্রায় ১০০ থেকে ১০০০ বছর সময় লাগে অক্সিজেন গভীর সমুদ্রে পৌঁছাতে। সুতরাং এই প্রক্রিয়ায় এতদিন আমরা জানতাম যে সমুদ্রের তলদেশে যে জীবন আছে তারা মূলত স্থলভাগে বা উপরে স্তরে তৈরি অক্সিজেনের উপর নির্ভর করেই বেঁচে থাকে। কিন্তু সুইটম্যানের আবিষ্কার এই গোটা ধারণাকেই পাল্টে দেয়।
প্রথম যখন অ্যান্ড্রু সুইটম্যান ও তার দল সমুদ্রতল থেকে তাদের গবেষণার ডেটা সংগ্রহ করে তখন তারা মনে করেছিল তাদের যন্ত্রে কোনো সমস্যা হয়েছে, কারণ এর আগে যত গবেষণা হয়েছে গভীর সমুদ্রে প্রতিটিতেই দেখা গেছে অক্সিজেন ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে, আর এখানে দেখা গেল সময়ের সাথে সাথে অক্সিজেন কমছে না বরং বাড়ছে। তারা ধরে নিয়েছিল এটা ভুল ডেটা বা হয়তো মেশিনের কোনো সমস্যা থাকতে পারে। কিন্তু ৮ বছর পর ২০২১ সালে তারা যখন আরেকটি গবেষণায় যায় আবার তারা একই রকম বিষয় লক্ষ্য করে, তবে এবার ব্যবহার হয়েছিল একটি ভিন্ন যন্ত্র। ফলে দুটি আলাদা আলাদা যন্ত্রে একই রকম ফল যা কোনোভাবেই ভুল বলে প্রমাণ করা যাচ্ছিল না। আর অবাক করার বিষয় হলো এই অক্সিজেনের পরিমাণ কোনো ক্ষুদ্র মাত্রা নয়, বরং কিছু জায়গায় এটা এমন মাত্রায় পৌঁছেছিল যা এমনকি সামুদ্রিক ফটোসিনথেটিক অঞ্চলের চেয়েও অনেক বেশি ছিল। তাদের মনে প্রশ্ন আসে, এত অক্সিজেন তৈরি হচ্ছে কোথা থেকে? যে প্রশ্নের জবাব লুকিয়েছিল এই জায়গাটির গঠনগত বৈশিষ্ট্যে। যে জায়গাটি ছিল ক্লারিয়ন ক্লিপারটন জোন, একটি বিশাল এলাকা যা হাওয়াই ও মেক্সিকোর মাঝে প্রশান্ত মহাসাগরের নিচে বিস্তৃত, যে অঞ্চলের সমুদ্রতল জুড়ে আবৃত ছিল ছোট ছোট কালো পাথরের মতো বস্তুতে। এগুলোকে বলে পলিমেটালিক নডিউল। এগুলিতে থাকে কপার, নিকেল, কোবাল্ট ইত্যাদি মূল্যবান ধাতু, যার ফলে এই অঞ্চলটির ডিপ সি মাইনিং কোম্পানিগুলির জন্য বিশেষ আকর্ষণ। তবে এবার এই ছোট ছোট কালো পাথরগুলি ছিল রহস্যের মূল কারণ। ২০২৩ সালের সেপ্টেম্বরে সুইটম্যান তার এক সহকর্মী যুক্তরাষ্ট্রের নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির রসায়নবিদ ফ্রান্স গিগারের সাথে যোগাযোগ করেন। গিগার ইতিমধ্যে গবেষণা করছিলেন এমন এক প্রক্রিয়ার উপর যেখানে লবণ জল ও জংধরা ধাতু একসাথে থাকলে ক্ষুদ্র বৈদ্যুতিক প্রবাহ তৈরি করে এবং এর মাধ্যমে ঘটে ইলেকট্রোলাইসিস, অর্থাৎ জল বিভক্ত হয়ে যায় হাইড্রোজেন ও অক্সিজেনে। তাদের ধারণা হয়তো সমুদ্রতলে থাকা এই ধাতব নডিউলগুলি একটি আদিম ধরনের প্রাকৃতিক ব্যাটারির মতো কাজ করে, যার মাধ্যমে স্বাভাবিকভাবেই তৈরি হচ্ছে অক্সিজেন। তাই তারা এই নতুন প্রক্রিয়ার নাম দেন ডার্ক অক্সিজেন, কারণ এটা তৈরি হচ্ছে একেবারে অন্ধকার সূর্যালোকহীন জগতে, যেখানে ফটোসিনথেসিসের সম্ভাবনা নেই বললেই চলে। এই অক্সিজেন কিভাবে একটি পাথর থেকে তৈরি হচ্ছে তা বোঝার জন্য বিজ্ঞানীরা এবার পুরো বিষয়টি কৃত্রিমভাবে তৈরি করে তাদের জাহাজের মধ্যে থাকা একটি ল্যাবরেটরিতে। তারা প্রথমে যেসব পাথর বা সেডিমেন্ট স্যাম্পল এনেছিলেন সেগুলি সম্পূর্ণ নিষ্ক্রিয় করে ফেলে, যেন কোনো জীবন্ত জীবাণু বা অক্সিজেন তৈরির কোনো সজীব উৎস না থাকে। এরপর সেগুলিকে সম্পূর্ণ বাতাসহীন কন্টেনারে রেখে কয়েকদিন ধরে অক্সিজেন পর্যবেক্ষণ করে এবং যে ফলাফল তা ছিল অবিশ্বাস্য। অক্সিজেন তৈরি হচ্ছে। আরও বিস্ময়কর ব্যাপার ছিল অক্সিজেনের মাত্রা ছিল সাধারণ লেভেলের থেকেও ৩ গুণ বেশি, যদিও এই জাহাজে আলো বা ফটোসিনথেসিসের অস্তিত্ব ছিল না। গবেষণাটি আরও গভীরভাবে করার জন্য তারা ওই সমুদ্রতলের পাথরগুলির কিছু অংশ পাঠালেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির রসায়ন ল্যাবে ফ্রান্স গিগারের কাছে। এই ল্যাবে এসে প্রথম যেটা ধরা পড়ল তা হলো এই পাথর থেকে তারা পরিমাপ করল 0.95 ভোল্ট বিদ্যুৎ তৈরি হচ্ছে। তুলনা করতে গেলে সাধারণ একটি ডাবল এ ব্যাটারির ভোল্টেজ থাকে 1.5 ভোল্ট, যা সমুদ্রের জলকে ভেঙে জল ও অক্সিজেনে রূপান্তর করতে পারে। এখানে দেখা গেল প্রাকৃতিকভাবেই কিছু পাথর এই বিদ্যুৎ তৈরি করছে, যে জল ভেঙে তা অক্সিজেনে পরিণত হচ্ছে। এখন বিজ্ঞানীরা ধরেই নেয় হয়তো সত্যি এগুলি ভূপ্রাকৃতিক কোনো ব্যাটারির কাজ হতে পারে, যে পাথরগুলি মোটেও সাধারণ নয়। এই পলিমেটালিক নডিউলগুলি গঠিত হয় লক্ষ লক্ষ বছর ধরে সমুদ্রের ধাতব আয়রন ধীরে ধীরে একটি ছোট্ট ফসিল বা শ্বাসের টুকরোর উপর জমা হতে হতে তৈরি হয় এই পাথরের স্তর, যা শুধু আকর্ষণীয় উপাদানই নয়, গঠনেও অদ্ভুত। এগুলি যত বড় হয় তত বেশি অক্সিজেন তৈরি করে এবং সমুদ্র পৃষ্ঠতলে থাকে অনেক বেশি অ্যানোড ও ক্যাথোড অংশ, যা ব্যাটারির মতো বৈদ্যুতিক প্রক্রিয়া ঘটাতে সাহায্য করে। অনেক নডিউলের মধ্যে থাকে নিকেল ও কপারের ক্ষুদ্র ছিদ্রযুক্ত স্তর, যেগুলি হয়তো প্রাকৃতিক ইলেকট্রোলাইসিসে সাহায্য করে। তবে একটা বড় প্রশ্ন থেকেই যায়, যদি এই প্রক্রিয়া সত্যিই কোনো প্রাকৃতিক ব্যাটারি হয় তবে সেটা এতদিনে নিঃশেষ হয়ে যায়নি কেন? একটা কার্যকর ব্যাটারি যেমন সময়ের সাথে সাথে নিঃশেষ হয়ে যায়, সেখানে এই পাথরগুলি বছরের পর বছর ধরে কিভাবে অক্সিজেন তৈরি করে চলেছে। গবেষকরা অনুমান করছেন যেদিন সমুদ্রের তলদেশে যন্ত্রপাতি নামানো হয় তখন ওই যন্ত্রের বাউ ওয়েভ বা জল তরঙ্গ পলিমেটালিক পাথরের গা থেকে মাটি সরিয়ে দেয়, ফলে ওই পাথরের গভীরে থাকা কিছু বিদ্যুৎ সক্রিয় স্তর উন্মুক্ত হয়ে পড়ে, আর তখনই অক্সিজেন তৈরি হওয়া শুরু হয়। তবে অনেক বিজ্ঞানীর মতেই এই ব্যাখ্যাটি যথেষ্ট জোরালো নয়, কারণ এই পাথরগুলি এত ধীরে ধীরে গড়ে ওঠে যে শুধুমাত্র পলির আস্তরণ সরিয়ে অক্সিজেন তৈরি হওয়া এত দ্রুত সম্ভব না। আরেকটি অবাক করা তথ্য, এই গবেষণার পেছনে যারা অর্থ জুগিয়েছে, যেমন ডিপ সি মাইনিং কোম্পানিগুলি, তাদের উদ্দেশ্যই ছিল
এইসব পাথর তুলে এনে ধাতব উপাদান ব্যবহার করা ব্যাটারি ও ইলেকট্রনিক্সের কাজে। কিন্তু এখন যদি প্রমাণ হয় এই পাথরগুলি অক্সিজেন তৈরি করে এবং তা সমুদ্রের জৈব জগৎকে বাঁচিয়ে রাখে, তাহলে এই পাথর তোলা মানে সমুদ্রের জীবন ধ্বংস করা। এই গবেষণার বিরোধিতা করে মাইনিং কোম্পানির একজন প্রতিনিধি বলেছেন, এই অক্সিজেন আসলে বাহ্যিক দূষণ থেকে এসেছে, গবেষণার আসল ফল নয়। তবে এটাও হতে পারে তারা নিজেদের ব্যবসাকে বাঁচিয়ে রাখতে এই দাবি করেছে, কারণ ডিপসি মাইনিং খুবই প্রাণঘাতী তা ইতিমধ্যেই প্রমাণ মিলেছে। 2016 সালে বিজ্ঞানীরা একটি এলাকায় যান যেখানে 1980-এর দশকে খনন করা হয়েছিল। বিজ্ঞানীরা চমকে উঠলেন এই দেখে যে সেখানে কোনো জীবের অস্তিত্ব নেই, এমনকি কোনো ব্যাকটেরিয়া পর্যন্ত। অথচ আশেপাশে যেখানে খনন হয়নি সেখানে জীবন জ্বলজ্বল করছে। এই ডেড জোন বা মৃত এলাকা কেন এত দীর্ঘকাল স্থায়ী হয় তার আসল কারণ আজও অজানা। আর এইসব অঞ্চলেই থাকে পৃথিবীর সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ বাস্তুতন্ত্র, এমনকি কিছু ক্ষেত্রে আমাজন রেইন ফরেস্টের থেকেও বেশি। তাহলে প্রশ্ন ওঠে, ডার্ক অক্সিজেন কি আমাদের গ্রহের অতীত ও ভবিষ্যৎ ব্যাখ্যা করতে পারবে? যদি অক্সিজেন জীব ছাড়াই তৈরি হতে পারে, তাহলে আমরা যেসব দূরগ্রহে অক্সিজেন খুঁজে পেয়ে খুশি হচ্ছি সেগুলি কি শুধুই কিছু পাথরের কাজ? কোনো এলিয়ান কি আসলেই নেই? এখনও এই ব্যাটারির তত্ত্ব ছাড়া খুব বেশি শক্তিশালী কোনো ব্যাখ্যা নেই। আমি নিজেও পুরোপুরি বিশ্বাস করতে পারছি না এই প্রাকৃতিক ব্যাটারি এত সহজে তৈরি হতে পারে কিনা, আর সহজেই ফুরিয়ে যেতে পারে কিনা। এটা এক রহস্য। আপনার কি মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।